এবার ভারতেও টিকতে পারল না শেখ হাসিনা। হঠাৎ একই ঘোষণা দিলেন ভারত সরকার। বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 4 দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। প্রথম দিনের কার্যক্রম, ব্যস্ততা, সেই সাথে এবারের ফোরামে বাংলাদেশের প্রাপ্তি কি হতে চলেছে, সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী। ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজকে তাদের পত্রিকায় রিপোর্টটা এসছে। ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইনে এটা ছিল, অনেকে নিশ্চয়ই দেখেছেন। অনলাইনে তো এসছে তার কিছুক্ষণ পর। হেডলাইনটা হচ্ছে অনুগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে 4 দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। প্রথম দিনের কার্যক্রম, ব্যস্ততা, সেই সাথে এবারের ফোরামে বাংলাদেশের প্রাপ্তি কি হতে চলেছে সে বিষয়ে অনুষ্ঠান স্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। অ্যানুয়াল কনফারেন্সের আজকেই প্রথম দিন সুইজারল্যান্ডের দাভোস শহরের যে কংগ্রেস সেন্টারটি রয়েছে, এই জায়গাটিতে আজ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তাবৎ বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিজনেস জায়ান্ট যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এক ধরনের অংশগ্রহণ, মিলন মেলা। এর মধ্যে আপনারা জেনে গেছেন 4টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড এবং থাইল্যান্ডের যে রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এছাড়া আরও একটি আলাদাভাবে ব্যবসায়ী যারা এসেছেন বা এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, আজকে রেজিস্ট্রেশনের কার্ডগুলো সংগ্রহ করা হচ্ছে। সুইজারল্যান্ডের একটি নান্দনিক সৌন্দর্যের এই দাভোসের তুষার ঘেরা চারপাশ, এই জায়গাটিতে বিশ্বের সব শ্রেণী ও পেশার মানুষকে আসলে আকৃষ্ট করবার জন্য এই জায়গায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন। বাংলাদেশি একজন নাগরিকের সঙ্গে দেখা হয়েছে, যিনি ইতালিতে ব্যবসা করে থাকেন। আমরা একটু তার পরিচয় জানবো এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি কেন এসেছেন। বাংলাদেশের জন্য কোনো ইনভেস্টর পাওয়া যায় কিনা, আমরা বাংলাদেশে চাচ্ছি দীর্ঘদিন থেকে কিছু করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং অতীতেও চেষ্টা করেছিলাম, হয়নি। এখন যেহেতু আমাদের নতুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আছেন, দৃঢ় বিশ্বাস যে উনার মাধ্যমে ভালো কিছু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এই প্রোগ্রামে যারা অংশ নিতে আসছেন, যাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে, তাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবার জন্য এই জায়গাটিতে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। এবারের বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে বিশাল এরিয়া জুড়ে, বিভিন্ন ভেন্যুতে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এটি সম্পন্ন হবে। বিশ্বের শতাধিক রাষ্ট্রের ডেলিগেটস, বাণিজ্যিক পিপল যারা রয়েছেন। সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন,
ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পরপর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয়, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটির নাম হচ্ছে শিবসেনা। নিশ্চয়ই চিনতে পারছেন, ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন। বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যদিও সে ভারতীয় নাগরিক, আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী, বাট তাকে শরীফ হিসাবেই অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা যদি দেখি একজন শিবসেনার যিনি এমপি, শিবসেনা এমপি, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত। ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত, আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে, যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, ইভেন আওয়ামী লীগের অনেকেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি বলছেন যে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন, আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যেই যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ। এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, বিশেষ করে গেল 2-3 দিন আগে মানে চাঁপাবিনবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে, ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না। আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না, তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগড়ে আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম, ওয়াজ মাহফিল, এগুলোর কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে, আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করছেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন, বাংলাদেশে একটা মৌলবাদী সম্প্রদায় তারা জাগ্রত হয়েছে, যারা ভারতের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন, সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যে কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে, তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছে এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মন বিগড়াই গেছে। ইভেন একটা 53 বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে। ইভেন আপনারা জানেন যে মোদীর সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন, নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন। আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে 90% যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই, এইটাকে কিন্তু ভারতের এই কট্টরপন্থী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন, প্রভাবশালী মন্ত্রীরা আছেন, তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে সেটা বিজেপি সরকার কতটুকু মেনে নেবে। কারণ আমরা বাকি যেই সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্যটা আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে, সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না। কিন্তু এতদিন পর হঠাৎ করে এই শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারা এই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো, সেইটাও একটা রহস্যজনক ইস্যু, যে পেছনে আসলে ঘটনা কি, অন্য কোনো কারণ আছে কি, অথবা শিবসেনাদের এই ধরনের আলটিমেটামে মোদীর সরকার তারা কি আসলেই কোনো ভূমিকা নেবেন। তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেখ না দেখ চট্টগ্রাম চুক্তির আওতায় অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে। কি ঘটে আমি জানি না, আসলে
পরিস্থিতি অনেকটা খারাপের দিকেই হয়তো বা যাচ্ছে। ভালো থাকুন। দৈনিক প্রথম আলো একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজকে তাদের পত্রিকায় রিপোর্টটা এসছে, ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইনে এটা ছিল, অনেকে নিশ্চয়ই দেখেছেন, অনলাইনে তো এসছে তার কিছুক্ষণ পর। হেডলাইনটা হচ্ছে অনুগত ও তোষামোদকারী, কোট আনকোট। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, সাংবাদিক, শিল্পীদের 830 প্লট দেন হাসিনা। মানে বিশেষ অবদান তারা রাখতে পেরেছে। কারণ আমি আসবো এখানে মূল্য যে বলা হয় সেটা হচ্ছে এরকম। রাতের ভোট হবে, শুরুটা একটু পড়ি। পরিচিতি পাওয়া 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমদ। আওয়ামী লীগ আমল সরকারের অনুগত আমলাকে ভোটের 5 মাস আগে পূর্বাচলে রাজুকের 7.5 কাঠার একটি প্লট দেওয়া হয়। তিনি প্লটটি পান সরকারি চাকরিতে অসামান্য অবদানের জন্য। এই হেলাল উদ্দিনকে আমরা নিশ্চয়ই চিনি, সম্ভবত গ্রেফতারও হয়েছে। 18 সালে ভোটের সময় তিনি সচিব ছিলেন। এরপর তাকে এলজিআরডিতে সচিব করে পাঠানো হয়েছে পুরস্কার হিসেবে, এবং তার অবসরের সময় এসে তাকে প্রমোদ ভ্রমণ করে আনা হয়েছে স্টাডি ট্যুরের নামে বিদেশ থেকে। অনেক কথাবার্তা এগুলো নিয়ে হচ্ছে, আমরা কথাবার্তা বলেছি। অসামান্য অবদান তারা রেখেছেন, মানে 830 জন বিভিন্ন ক্যাটাগরিতে। আমরা এখানে প্রথম আলোতে যেগুলো আছে একটু কয়েকটা উদাহরণ আছে। 2014 সালে নবম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সদস্য হন পিনু খান। তার ছেলে বখতিয়ার আলম ওরফে রনিকে 2013 সালে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য একটি প্লট দেওয়া হয়। ইস্কাটনে ওই যে এলোপাথাড়ি গুলি করে 2জন রিক্সা চালককে হত্যা করেছিল, মনে আছে আমাদের নিশ্চয়ই। খুবই আলোচিত ঘটনা। বিরক্ত হয়েছেন জ্যাম দেখে, মাতাল অবস্থায় সমানের চারপাশে গুলি করে 2জন রিক্সা চালককে হত্যা করেন। তার আগে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। এরকম বহু 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 আছে, এখানে তালিকা আছে। সেখানে আমরা একটু মানে তালিকায় কারা কারা আছে বিশ্লেষণে দেখা যায়, প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গডফাদার অর্থাৎ অর্থ আত্মসাৎকারী, ঋণ খেলাপি, বিতর্কিত ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সচিবের মেয়ে। রাজক সূত্র জানিয়েছে, প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রী কার্যালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা প্লট পাবেন। সেই তালিকা পাঠানো হতো মন্ত্রণালয় হয়ে রাজুকে, বোর্ড সভায় শুধু কাগজ অনুমোদন হতো। 13A সংক্রান্ত উপবিধিত কোটা সংগ্রহ 7 নং ধারায় বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করেছে। যে কোটাটা ছিল এটা সরকার 13A যে উপবিধি এটা বাতিল করেছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী 3টি আবাসন প্রকল্প রয়েছে। পূর্বাঞ্চলে মোট প্লট 26,213টি, ঝিলমিলে 1,774টি, তৃতীয় প্রকল্পে 8,414টি। খুব কম দামে, কাঠা প্রতি 15 থেকে 20,000 টাকা সাধারণ মানুষের কাছে জমি অধিগ্রহণ করে সংস্থাটি আবাসন প্রকল্প করেছে। পর্যালোচনা করে দেখা যায়, অসামান্য অবদানের নামে প্লট পাওয়া 22 জন সাবেক মন্ত্রীর মধ্যে রয়েছে, নাম আছে একটু পড়ি: শাহজাহান খান, ফারুক খান, আনিসুল হক, রাজিউদ্দিন আহমেদ রাজু, মায়া, আসাদুজ্জামান খান, মোজাম্মেল হক, জাহিদ মালিক, দীপু মনি, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুজ্জামান আহমেদ, নুরুল মজিদ, হুমায়ুন, ওবায়দুল মুক্তাদির, নুরুল ইসলাম বিএসসি, মুজিবুল হক, আফতারুল আমিন, আব্দুল মতিন খসরু, সুরজিৎ সেনগুপ্ত, মহিবুল হাসান। 12 জন প্রতিমন্ত্রীও পেয়েছে, নাম বলছি না এখন। ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলেও অনেকে রাজুকের প্লট নিয়েছে, যেমন কামাল আহমেদ মজুমদার। তিনি প্রথম আলোকে বলেছেন, তার ঢাকা শহরে 21 সালে বলেছেন পৈতৃক বাড়ি রয়েছে। শিরিন শারমিন চৌধুরী 10 কাঠার প্লট পেয়েছেন। তারেক আহমেদ সিদ্দিক পেয়েছেন। এই দেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ভয়ঙ্কর সব মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত। মশিউর রহমান পূর্বাচলের, তিনিও 10 কাঠার প্লট পেয়েছেন। সাবেক সংসদ সদস্য, বিরাট একটা লিস্ট, 256 জন, প্রায় সবাই আওয়ামী লীগের, অন্যান্য 2-1 জনকেও 2-4টা কাককে ভাত ছিটাই না সেরকম ছেটানো আছে। এরপর জাপা অন্যান্য দলেরও ওই যে বললাম কয়েকজন আছে, রওশন এরশাদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারি, লিয়াকত হোসেন খোকা, নাসরিন জাহান রত্না, শওকত চৌধুরী, নুরুল ইসলাম তালুকদার, রয়শন আরা মান্নান, নুরুল ইসলাম ওমর, জিয়াউল হক মৃধা। এর মধ্যে ঋণ খেলাপি আছে। আরো কেউ কেউ বিএনপির সংসদ সদস্য আসিফা আশরাফি ওরফে পাপিয়া ও রাজুকের প্লট নিয়েছেন, প্লট পেয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সত্তার ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনে আওয়ামী লীগের অংশ
সমর্থনে অংশ নিয়ে দল ছুট হন। বিকল্প ধারার মাহিবী চৌধুরী, জাসদের রেজাউল করিম ও বাংলাদেশ ওয়ার্কার পার্টির মুস্তফা লুৎফুল্লাহ এরা পেয়েছেন। শেখ হাসিনা ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সচিবদের প্লট উপহার, এর মধ্যে যেসব উপহার পাওয়া গেছে 39 জন সাবেক ও বর্তমান সচিবের নাম পাওয়া গেছে। 24 সালের আমির নির্বাচন যেটা হয়েছে সেখানে 2 মাস আগে একসঙ্গে 18 জন সচিবকে প্লট দেওয়া হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে পুরো নাম আছে, এর মধ্যে এই জিনিসটা একটু যোগ করে রাখা ভালো। তাদের মধ্যে তখনকার নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমও রয়েছেন, তালিকা আছে। আপনারা প্লিজ রিপোর্ট একটু পড়ে নেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। যৌক্তিক জানিয়ে মন্ত্রী সচিবদের সন্তানরাও তালিকায় আছে। এর মধ্যে এখানেও সবার কথা লেখা আছে, আমি আর বিস্তারিত যাচ্ছে। কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য হলো প্লট পাওয়াদের তালিকায় 3 বোনও রয়েছেন। তারা হলো কাজী নিশাত রসুল, কাজী নাহিদ রসুল, কাজী তুহিন রসুল। তারা প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 3 জনের রাজুক থেকে প্রতিটি 5 কাঠা করে 3টি প্লট পান। কাজী নিশাত রসুল ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তারপর এসডি কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ বিভাগের জেলা প্রশাসক, অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে। তুহিন রসুল উপরাষ্ট্রপতির উপসচিব হিসেবে কর্মরত। মানে কতটা পাওয়ারফুল পরিবার, তারা এই রকম সব পদে থাকে। দলের মধ্যেও প্রচুর নেতা আছে, তারা প্লট পেয়েছেন। পাওয়ারই কথা 68 জন এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সাংবাদিক অন্তত 30 জন। আমরা এইটার স্ক্রিনশট আমরা অনেকে শেয়ার করেছি, আমি এই নামগুলো একটু পড়তে চাই। অসামান্য অবদান, মানে অসামান্য শেখ হাসিনার সময় যে সাংবাদিক অসামান্য অবদান রেখেছেন, তিনি কতটা চেটেছেন শেখ হাসিনাকে আমরা বুঝতে পারি। আবু জাফর সূর্য, রাহুল রাহা, নাজমুল হাসান, শাহরিয়ার শহীদ, নাজিমউদ্দিন শ্যামল, সাইফুল ইসলাম কল্লোল, ফারুক হোসাইন, মুসলিম উদ্দিন আহমেদ পিপুল, রতনকান্তি দেবাশিস।